সকাল সকাল 30টা টাকা আম্মুর কাছ থেকে নিয়ে বের হলাম। আব্বু অনেক কষ্ট পাচ্ছে, বুঝতে পারছি, বাট কিছু করার নাই। আজকে ভার্সিটিতে আমার পরীক্ষা, তাই তাড়াতাড়ি করে বাসের জন্যে বাস স্টেশনে দাঁড়িয়ে গেলাম। অনেকক্ষণ পরে বাস এলে, বাট বাসে জায়গা নাই যে দাঁড়িয়ে যাবো। অনেক কষ্টে বাসের ভিতরে গেলাম। 10 মিনিট পরে ভার্সিটিতে চলে আসলাম। আর আমি নেমে গেলাম বাস থেকে। বাসা থেকে না খেয়ে চলে আসলাম। হাতে আছে 20 টাকা, বাসা যেতে লাগবে 10 টাকা, আর 10 টাকা আমার কাছে থাকবে। ওই 10 টাকা দিয়ে একটা রুটি খেতে পারবো। দোকান থেকে একটা রুটি কিনলাম আর খেলাম সাথে 1 গ্লাস পানি। দোকানদারকে 10টা টাকা দিলাম। তখন দোকানদার বলে, মামা 12 টাকা দেন, 10 টাকা না। মামা রুটি 10 টাকা না? মামা রুটি 10 টাকা, সাথে 1 গ্লাস পানি, আর পানি হলো 2 টাকা। মামা 2 টাকা পরে দিয়ে দেই, আমার কাছে যে টাকা আছে সেই টাকা দিয়ে বাস ভাড়া দিয়ে বাসাতে যেতে হবে। ঠিক আছে মামা, পরে দিন। আমি ভার্সিটির ভেতরে চলে গেলাম। সুজা আমি আমার সিটে খুঁজতে লাগলাম। 1 মিনিট পরে আমি পেয়ে গেলাম। আমি বসে আছি সিটে। সবাই চলে আসলে, কিন্তু আমার সাথে যে লোকটা বসবে সে এখনও আসে নাই। স্যারও চলে আসলে কাঁদা দেবে, তখন একটা মেয়ে এসে হাজির। সবাই ওই মেয়ের দিকে হা করে তাকিয়ে আছে। দেখতে ঠিক পরীর মতো সুন্দর, বাট এই মেয়ে এখানে কেন? কখনো তো দেখি নাই এই মেয়েকে আমাদের ভার্সিটিতে। তখনই স্যার, আরে আদিবা, ভিতরে আসো। আর সবাই শোনো, ওর নাম আদিবা। আজ থেকে সে তোমাদের সাথে পরীক্ষা দিবে আর সে তোমাদের সাথে পড়বে। যাও, তুমি তোমার সিটে গিয়ে বসো। মেয়েটা এসে আমার সাথে বসলো। আমার সাথে বসতে তার একটু সমস্যা হচ্ছে, তা আমি বুঝতে পারছি। আমার কাপড়গুলো একটু পুরনো টাইপের, তাই আমি মেয়েকে বললাম, হাই, আমি আবির আহমেদ আদি। মেয়েটা ভাব নিয়ে কোনো কথা বলে না। তখন বুঝলাম মেয়েটা বড় লোকের দুলালি, তাই এত ভাব। স্যার কাঁথা দেওয়া শুরু করলে, সাথে প্রশ্ন সবাই লিখতে শুরু করলে, আমি আমার মতো করে লিখছি। সবাই এক্সট্রা পেপার নিচ্ছে, আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখছি আর ভাবছি, কী এমন লেখছে তাদের তো এক্সট্রা পেপার লাগে। আমার তো আরও অনেক পৃষ্ঠা বাকি আছে। দেখতে দেখতে প্রায় সময় শেষের দিকে চলে গেছে। তারপরে গিয়ে একটা এক্সট্রা পেপার নিলাম। একেবারে ঠিক সময় লেগে পরীক্ষাটা দিলাম। সবাই বের হয়ে সবার বন্ধুদের সাথে কথা বলছে, বাট আমি বলতে পারছি না, কারণ আমার কোনো বন্ধু নাই। আমার পোশাক দেখে কেউ আমাকে বন্ধু বানাতে চায় না, আর আমিও কারো বন্ধু হতে চাই না। বাসায় আসার জন্য বাসে উঠলাম। 10 মিনিট পরে আমাকে বাসার কাছে নামিয়ে দিলে আমি বাসায় ঢুকি। তখনই আমার কলেজের টুকরা বোন আমার কাছে এসে হাজির। ভাইয়া ভাইয়া আমার চকলেট কই? সরি কলেজা, আনতে মনে নাই, কালকে আনবো কেমন? আমার কাছে টাকাও শেষ হয়ে গেছিল, যার কারণে চকলেট আনতে পারি নাই। আমি প্রতিদিন ভার্সিটি থেকে আসার সময় চকলেট নিয়ে আসি। আর হ্যাঁ, আমার ছোটো বোনের নাম মারিয়া। আচ্ছা। ওই পাগলি, রাগ করিস কেন? বললাম তো সত্যি মনে নাই। তখন আম্মু বলে, আদি ফ্রেশ হয়ে খেতে আয়, আমি ভাত বাড়ছি। মারিয়া এখানে আয়। আচ্ছা আম্মু বলে উপরে চলে গেলাম। গিয়ে ফ্রেশ হয়ে নিচে এসে দেখি আব্বু টেবিলে বসে আছে, তাই আমি আবার চলে গেলাম উপরে। আমি আর মারিয়া অনেকবার ডাকছি খাবার টেবিলে আসার জন্য, বাট আমি চলে গেলাম আমার রুমে। কিছুক্ষণ পরে আম্মু আর মারিয়া খাবার নিয়ে আমার রুমে আসলো। তখন আম্মু বলে, আর কত কষ্ট দিবি তোর বুড়া বাপটাকে? সে অনেক কষ্ট পাইছে। তো আমি কি করবো সে কষ্ট পেলে? তুই কি করবি মানে? তোর বাপের সাথে আজ থেকে 4 বছর ধরে কথা বলিস না। একটু কথা বললে কি হয়? সে না হয় একটা ভুল করেছে, তাই বলে তুই তার একমাত্র ছেলে হয়ে তার সাথে কথা বলিস না? তার দেওয়া কোনো গাড়ি বা পোশাক নিচ্ছিস না, সবসময় পুরানো পোশাক পরে ভার্সিটিতে যাস, তার উপর আবার লোকাল বাস দিয়ে। তোর বাপের অনেক কষ্ট পায় রে। কার জন্য সে এত টাকা ইনকাম করে বল? আমি কি তাকে বলেছি যে আমার টাকা লাগবে বা আমার জন্য টাকা ইনকাম করতে? আমি আমি কোনো কিছু বলি নাই। আর আমি তো এই বাড়ি থেকে চলে যেতে চাইছিলাম, শুধু তোমার আর মারিয়ার জন্য যেতে পারি নাই। তোমার অনুরোধটা আমি ফেলতে পারি নাই। আম্মু কি সব বলো আগের কথা ভাইয়াকে? আগে খাবার দাও তো। আম্মু আমাকে খাবার দিলে আমি চুপচাপ করে খাবার খেয়ে বাসা থেকে বের হলাম। মাঠে গেলাম খেলতে। অনেকদিন পরে খেলতে গেলাম।
আমাকে মাঠে দেখে এলাকা ছোটো ভাইরা অনেক খুশি হলো। সবাই আমার কাছে আসলো আর সবাই বলছে, ভাই এতদিন পরে আপনি মাঠে আসলেন। আমি বললাম, তাহলে চলে যাই আমি। আসলে আমাকে সবাই সম্মান করে। আব্বুর জন্য আমার পরিচয়টা দেয়নি। আমি আবির আহমেদ আদি, আদি গ্রুপের মালিক। আব্বু হলো দেশের 10 জন ধনীদের মধ্যে একজন, আর একটা ছোটো বোন আছে, নাম মারিয়া। আপনারা তো জানেন আমি আমার বোনকে অনেক ভালোবাসি। আম্মু বাসা থেকে আমাদের জন্য মজার মজার রান্না করে। আমাদের বাসার সবাই ঢুকতে পারে না, গেটের সামনে একটা লক আছে যা চোখের ফিঙ্গারে বা আঙ্গুলের চাপের মধ্যে খোলে বা দারোয়ান দিয়ে খোলায়। কারণ আব্বু অনেক শত্রু আছে, যদি কোনো ক্ষতি করে। তাই মাঠে সবার সাথে অনেকক্ষণ ক্রিকেট খেলাম, ভালো লাগলো। সন্ধ্যার সময় বাসায় গেলাম, গিয়ে হাত মুখ ধুয়ে পড়ার টেবিলে বসলাম। অনেকক্ষণ পড়ার পরে আম্মু 1 গ্লাস দুধ আর কিছু হালকা নাস্তা দিয়ে গেলে আমি ওইগুলো খেয়ে আবার পড়তে বসলাম। পড়তে পড়তে 11টা বেজে গেছে। আম্মু আমাকে পড়ার টেবিল থেকে তুলে নিয়ে খাবার টেবিলে বসালে খাবার খেতে আমি হাত দিয়ে খেতে বসলাম। আম্মু আমাকে বেড়ে দিলে আমি খেয়ে আবারও পড়ার টেবিলে গিয়ে গেলাম। পড়তে পড়তে পড়ার টেবিলে ঘুমিয়ে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে বের হলাম বাস স্টেশনের, কিন্তু আজকে আর বাস আসছে না। কি করা যায় দেখলাম একটা গাড়ি আসছে। আমি সিগন্যাল দিলাম, গাড়িটা থামালো। আমি বললাম যে আমাকে একটু লিফট দেওয়ার জন্য। কোনো বাস পাওয়া যাচ্ছে না। আমার পরীক্ষা ভার্সিটিতে, আর তখন ড্রাইভার। আসলে ভাই আমি তো ড্রাইভার, আমাকে বলা হয়েছে ম্যাডামকে ছাড়া যেন আর কেউ এই গাড়িতে না ওঠে। পিছে ম্যাডাম আছে, তাকে আপনি বলে দেখতে পারেন। ম্যাডামের কাছে যায়, গিয়ে দেখি এই কি, এ তো আদিবা। আমি বললাম প্লিজ একটু লিফট দেন, বাস পাওয়া যাচ্ছে না। দাইবা, আব্বু তোকে কি বলছে? ছোট লোকগুলো কথা শোনার জন্য গাড়ি থামাইতেছে তো। আমার দেরি হচ্ছে, তাড়াতাড়ি চলো। ড্রাইভার গাড়ি নিয়ে চলে গেল। তখন আমি বললাম, শালি মনে হয় না আমার আব্বু থেকে বড়লোক হবি, এত বাপ তোদের। বলে রাস্তার একপাশে দাঁড়িয়ে আছি, দেখলাম একটা বাস আসলো। আমি সাথে সাথে দৌড়ে উঠে গেলাম। 10 মিনিট পরে ভার্সিটির সামনে নামলাম। রুটির দোকানে গিয়ে আগে 2টা টাকা দিলাম, তারপর পরে ভার্সিটির ভিতরে গেলাম। গিয়ে দেখি সবাই লেখছে। পরীক্ষা 5 মিনিট আগে শুরু হয়ে গেছে। আমি ভিতরে গেলাম। স্যার বলে, তুমি আসতে এত দেরি করলে কেন? আদিবার দিকে একটু আর চোখে তাকালাম আর বললাম, বাস সময় মতো পাই নাই স্যার। ও, কাল থেকে একটু আগে বের হবা, তাহলে বাস পাবে। আমি বললাম, জি স্যার। বলে লিখতে থাকলাম। শুধু ফারুক স্যার আমার সাথে সুন্দর করে কথা বলে, আর বাকি সব স্যারের একটা চিন্তা করে আমি কি করি ভার্সিটিতে ভর্তি হলাম। যাই হোক, আগে পরীক্ষা দিতে হবে, আর কথা না বাড়াই। আমার সাথে সময় আছে 2 ঘন্টা। আমি প্রশ্নটা দেখলাম, সবগুলো কমন। আমি লিখতে থাকলাম। অনেকক্ষণ লেখার পরে হঠাৎ মনে হলো কেউ আমাকে কলম দিয়ে খুঁজা দিচ্ছে। দেখলাম আদিবা। হাই, আমি আদিবা। আমি কিছু না বলে চুপচাপ করে লিখতে থাকলাম। আবারও খোঁচা দিলে কলম দিয়ে বললাম, কি সমস্যা? 7 নং প্রশ্নের উত্তরটা দেখান। আমি কিছু বলতে যাবো, তার আগে আদিবা থামিয়ে দিলে। আমি দেখেছি আপনি 7 নং প্রশ্নটা দিয়েছেন। ভাব নিয়ে বললাম, সরি, দেখানোর সময় নেই, এখন এমনিতে 10 মিনিট লেট আমার। তাও আপনি চাইলে আমাকে একটু হেল্প করতে পারতেন, তা আপনি করেন নাই। এখন আমিও পারবো না বলে আমি আমার মতো করে লিখতে থাকলাম। আদিবা গাল ফুলিয়ে বসে আছে। নির্ধারিত সময় পরীক্ষা শেষ হলে আমি পরীক্ষা হল থেকে বের হলাম। দেখলাম আদিবার রাগে গাল ফুলে আগুন হয়ে গেছে। আমি পরীক্ষার হল থেকে বের হতে হতে আদিবা আমাকে ডাকে আর বলে, তুই আমার সাথে এমন করলি কেন? আমি বললাম, কি করছি? আপনার সাথে আমাকে একটু দেখালে কি হতে তোর? আপনাকে দেখালে তখন আমার কথাটা নিয়ে নিত স্যার, তখন কি হতো? আর আমার 10 মিনিট লেট হয়েছে আসতে। তো কি হয়েছে? কি হয়েছে মানে? ধ্যাৎ, আমি চলে আসলাম। আবার ডাকলে আদিবা। ওই ফকিনীর বাচ্চা, তোকে যেতে বলছি। আমি রাগকে কন্ট্রোল করতে পারি নাই, গিয়ে সাথে সাথে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয়। ওই ফকিনীর বাচ্চা, তোর সাহস কত? তুই আমাকে থাপ্পড় মারলি। আবারও 2টা বসিয়ে দিলাম। চুপ, একেবারে চুপ। আরেকবার বলে, তোর খবর আছে ফকিন্নির বাচ্চা কে? কেন? তোর পোশাক দেখলে বোঝা যায় তুই কোন ফ্যামিলির ছেলে। পোশাক দিয়ে কাউকে বিচার করতে নাই, কার মধ্যে কি আছে কেউ বলতে পারে না। তুই আমাকে মারার সাহস কোথায় পেলি?
এক্ষুনি আমি প্রিন্সিপালের কাছে বিচার দিব তোর নামে। দেখ তোর কি হাল করি আমি। প্রিন্সিপাল আমার আব্বুর বন্ধু। মেয়েদের একটা স্বভাব, কোনো কিছু না পারলে আরেকজনের ক্ষমতা দেখা, পারলে নিজের যোগ্যতা কিছু করে দেখা। ওকে, আমি আমার যোগ্যতা দিয়ে আমার প্রতিশোধ নিমু, যা। আমি চলে আসলাম ভার্সিটি থেকে। আজকে ছোটো বোনের জন্য চকলেট নিতে হবে, তাই আজকে আর বাসে না গিয়ে হেঁটে হেঁটে বাসে আসলাম। ছোটো বোনের চকলেট নিয়ে আমি বাসা থেকে কলিং বেল দিতে ছোটো বোন এসে দরজাটা খুলে দিল। আমি মারিয়ার হাতে একটি চকলেট দিয়ে আমার রুমে গেলাম। গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসলাম। আম্মু আমার জন্য খাবার বেড়ে রাখছে, আমরা একসাথে খাবার খেলাম। বাট মারিয়া মন খারাপ। আমি বললাম, খিরি তোর মন খারাপ কেন? ভাইয়া কাল থেকে তুই আমাকে সাথে করে নিয়ে আসবি কুল থেকে। আচ্ছা তা না হয় কর্ম, কিন্তু সমস্যাটা কি সেটা বলবি তো? ভাইয়া স্কুলের সামনে কিছু বকাটে ছেলে আমাকে আজে বাজে কথা বলে। আমার রাগটা আরও বেড়ে গেল। আচ্ছা তোমাকে একটু দেখিয়ে দিস তো খাড়া এই ছেলে। এখন গিয়ে ঘুমা যা। আমি রুমে আসলাম, রাগে মাথায় গরম হয়ে আছে। আমি মাইরার স্কুলে এক ফ্রেন্ডের বাইকে কল দিলাম, দিয়ে বললাম যে তার ছোটো ভাই তামিমকে যেন ফোনটা দেয়। সে তার বাইককে ফোনটা দেয়। আমি জানতে চাইছি ছেলেগুলাকে। তারপরে সে বলে, আমার সাথে সাথে পিস্তল নিয়ে বের হলাম। বাসা থেকে আমার লাইসেন্স করা পিস্তল আছে, আব্বু আমার সুরক্ষার জন্য এইটা আমাকে দিয়েছে। আমি সোজা চলে গেলাম স্কুলের সামনে। গিয়ে দেখি ওরা সবাই বসে আছে। দেখে সাথে সাথে 2-3টা বুলেট ছাড়লাম। সবগুলো বইয়ে চুপ করে দাঁড়িয়ে গেল। একটা লম্বা চুলওয়ালা ছেলে চিল্লাচিল্লি করতে শুরু করে। আমি তার পায়ে গুলি করি, সাথে সাথে সে নিচে পড়ে গেল। সবাই বলছে আমি কেন গুলি করছি। আমি কোনো কথা না বলে সবগুলোকে ইচ্ছা মতো মারলাম। এক একটার অবস্থা অনেক খারাপ। তারপরেও একই কথা বলছে, তাদেরকে কেন মারছি। বাট কেউ বয়ে জোরে জোরে কথা বলে না। আমি বললাম, শালা কুত্তার বাচ্চা, তোরা আমার বোনকে খারাপ নজরে দেখস আর উল্টা পাল্টা কথা বলস। আজকে তোদের মাস্তানি করা একেবারে বলে দিমো। বলে ওদের হাতে আর মুখে ইচ্ছা মতো মারছি। তখন পুলিশ আসলো। এই ছেলে তুমি পিস্তল কই পেলে আর সবাইকে এইভাবে মারছো কেন? স্যার আমাদেরকে বাঁচান, এই ছেলে আমাদেরকে মেরে ফেলবে স্যার। এই ছেলে ঠান্ডা হও, এই ছেলে ঠান্ডা হও, আর বলো কি হয়েছে, আর পিস্তলটা আমাকে দাও। তোমার পরিচয় বলো, না হলে তোমার বিরুদ্ধে মাস্তানি করার কারণে মামলা হবে। আমি আবির আহমেদ আদি, বাবার নাম বললাম। তাতে পুলিশ বুঝতে পারছে আর বললাম, ওরা আজকে আমার বোনকে ইফটিজিং করেছে। শুধু আমার বোনকে না, আরও অনেকের বোনের সাথে করে। পুলিশ আমার আব্বুকে কল দেয় আর আমার সম্পর্কে বলে। তারপরে আরও অনেক কথা বলে রেখে দেয়। তারপরে পুলিশ বলে, এইগুলো বেঁচে থেকে লাভ নাই, শালাদেরকে রাস্তার মধ্যে মেরে ফেলা দরকার। বলি 2-1টা লাথি দিলে। আর আমাকে বলে, আজকের পর থেকে এখানে আরও ইফটিজিং হবে না। আর তুমি তোমার পিস্তলটা নিয়ে বাসায় যাও, আর স্যারকে কিছু বলবে না। ভাই যদি স্যারকে বলেন তাহলে আমার চাকরি নাও থাকতে পারে। আব্বুকে কিছু বলবো না, বাট নেক্সট টাইম যদি কোনো মেয়েকে ইফটিজিংয়ের শিকার হয় তাহলে তার পরিণতি অনেক খারাপ হবে বলে চলে আসলাম। বাসায় সোজা রুমে চলে গেলাম, ঘুমানোর চেষ্টা করলাম। কিছুক্ষণ পর আব্বু বাসায় আসলে এসে আম্মুর সাথে চিল্লে শুরু করলে। কিছুক্ষণ পরে আম্মু আসলো আমার রুমে। আদি নিচে আয়, তোর আব্বু কথা বলবে তোর সাথে। কি করছস তুই? নিচে গেলাম, সাথে আব্বু আমাকে 2টা চড় মারে। মাস্তান হইছো না? আমাকে তখন খুনির বাবা বলবে যখন আমি রাস্তা দিয়ে বের হব। কেন মারামারি করছো? খুনির বাবা বলে কষ্ট হবে যদি রাস্তার লোকেরা বলে ওই যে যাচ্ছে দর্শিতার বাবা যাচ্ছে দেখো, তখন কি ভালো লাগবে? যাদেরকে আমি মারছি তার 2 ঘন্টা আগে মারিয়ার সাথে নোংরামি করার চেষ্টা করেছে আর নোংরা কথা বলেছে। আরও অনেক পাশে কথা বলেছে। আর যখন মারিয়া তার বাইকে বলে তাকে কিছু ছেলে নোংরা কথা বলে তাকে সেসব করার জন্য, তখন কোন বাইরের মাথা ঠিক থাকবে? আমি তো তাদেরকে মেরে ফেলতে চাইছিলাম, পুলিশ বাঁচিয়ে দিচ্ছে। আপু চুপ হয়ে গেছে আর সোফায় বসে পড়ে মারিয়াকে ডাকলো। মারিয়া, আদি যা বলছে তা কি সত্যি? জি আব্বু। আমি চলে আসলাম আমার রুমে। ঠান্ডা ঠান্ডা লাগছে। ফোনটা বের করে ফেসবুকে ঢুকলাম, বাট ছদ্মনাম আইডি, যাতে কেউ আমাকে খুঁজে না পায়। মাঝে মাঝে ফেসবুক চালায়, ভালো লাগে তাই। চোখে হালকা ঘুম আসলে তাই ফোনটা রেখে ঘুমিয়ে গেলাম। সন্ধ্যার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে পড়তে বসলাম। অনেকক্ষণ পড়ার পরে আম্মু ডাকলে খাবার খেতে আমি নিচে গেলাম। দেখলাম আব্বু আছে। আমি আবার উপরে চলে আসতে যাম, তখন আম্মু বলে, আদি
তোর আব্বু কি জানি বলবে আজকে, তাই তোকে ডাকছে আজকে। তাই আর কিছু না বলে চেয়ার টেনে মারিয়ার পাশে বসলাম। আম্মু খাবার বেড়ে দিলে সবাইকে আসছে। হঠাৎ করে আব্বু বলে, আমি ঠিক করেছি মারিয়ার জন্য পাত্র দেখব। আমি মারিয়ার দিকে তাকালাম, দেখলাম মারিয়া রাজি না। তাই আমি বললাম যে এখন মারিয়ার বিয়ে দেওয়া দরকার নাই, মারিয়া আগে এসএসসি পরীক্ষা দেবে, তারপর বাবা যাবে। তার আগে মারিয়া বিয়ে কথা যেন না ওঠে। আমার সোজা কথা বলে আমি উপরে চলে আসলাম, এসে শুয়ে পড়লাম। পড়তে ভালো লাগছে না, ঘুমের দেশে হারিয়ে গেলাম। সকালবেলা রাতে খাবার খেয়ে রুমে এসে শুয়ে পড়লাম। পড়তে ভালো লাগছে না, ঘুমের দেশে হারিয়ে গেলাম। আর একটা মধুর স্বপ্ন দেখলাম। হঠাৎ করে কেউ এসে আমাকে ডাকতে থাকে, আর স্বপ্নের 12টা বাজিয়ে দিলে দেখলাম মারিয়া। আমি বললাম, কি সমস্যা? রাগ নিয়ে বললাম, ভার্সিটিতে যাবি না তুই? যাবো তো, মাত্র শুইলাম, এর মধ্যে তুই চিল্লাচিল্লি লাগিয়ে দিলি। কি গাঁজা খেয়ে ঘুমাস নাকি? এখন বাজে 9টা, সময় আছে আর 1 ঘন্টা তোর হাতে। কি করবি দেখ। কি তুই আরও আগে ডাকবি না? আমাকে বলে এক দূরে বাথরুমে চলে গেলাম। তারপর তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে এসে থেকে মারিয়ার রুমের সবগুলো কাজ করছে। আমি তাড়াতাড়ি করে শার্ট প্যান্ট পরলাম আর রুম থেকে বের হলাম। নিচে এসে হালকা কিছু খেয়ে আমার কাছে থেকে 30টা টাকা নিয়ে বের হলাম বাসা থেকে। বাস স্টেশনে গিয়ে দাঁড়ালাম। বাস চলে আসলে আমি বাসের ভিতরে গেলাম, গিয়ে থেকে সিট খালি আছে। আমি সিটে বসলাম। 10 মিনিট পরে চলে আসলাম ভার্সিটিতে। যখন আমি ভার্সিটিতে ঢুকবো তখন একটা লোক বলে, এই ছেলে দাঁড়া, তুই আজকে পরীক্ষা দিতে পারবি না। দেখলাম লোকটার পেছে কিছু লোক আছে, দেখে বোঝা যাচ্ছে মাস্তান হবে। আমি বললাম, কেন, কি করেছি আমি? তুই কিছু করিস নাই, বাট তুই ভার্সিটিতে যেতে পারবি না, পরীক্ষা দেওয়া লাগবে না তোর, তুই বরং বাসায় চলে যাও। না বড় ভাই, আমি পরীক্ষা দেবো। আপনার যদি এমনও করেন তাহলে আমি পুলিশ ডাকবো। আমাকে পুলিশে ভয় দেখাস না? এই নে, পুলিশকে কল দে তুই। আমার হাতে ফোনটা দে। লোকটার ফোনটা হাতে নিয়ে দেখলাম আদিবাকে হাসতে হাসতে ভার্সিটির ভিতরে চলে গেল। তার মানে আদিবা ওই লোকগুলোকে পাঠিয়েছে। আমি ওদের ফোনটা হাতে নিয়ে আমার ফোনটা দিয়ে কল দিলাম ডিআইজিকে। স্যারকে সব খুলে বলি যে আমাকে ভার্সিটিতে কিছু লোক ঢুকতে দেয় না। তখন ডিআইজি আঙ্কেল বলে, ওই থানার পুলিশ আমি পাঠিয়ে দিচ্ছি, তোমার কোনো সমস্যা হবে না। ডিআইজি হলো আমার বাবার বন্ধু। আমি বললাম, ওকে আঙ্কেল, তাড়াতাড়ি পাঠিয়ে দেন, আমার পরীক্ষার সময় কম আঙ্কেল বলে ওকে। আর ওই লোকগুলো হাসছে আর বলছে, আরে পুলিশ আমাদেরকে দেখলে সালাম দেয়, তুই পুলিশকে ফোন দিলি? ওকে, পুলিশ আসলে তোকে ইয়াবা মামলাতে বলবো ঢুকিয়ে দিতে। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। 7 মিনিটের ভিতর পুলিশ চলে আসলে এসে আমাকে বলে, তুমি আবির আহমেদ আদি? আমি বললাম, জি। আর ওরা আমাকে ভার্সিটিতে ঢুকতে দিচ্ছে না। তখন পিছন থেকে একটা লোক পুলিশকে বলছে, আরে স্যার, আপনি কেন এসেছেন? আর যখন এসেছেন তখন তাকে ধরে নিয়ে যান, আর একটা মামলা দিয়ে 5 বছরের জন্য জেলে পাঠিয়ে দেন। সাথে সাথে পুলিশ ওই লোকটাকে একটা তাপ্পড় মারে। সবগুলোকে গাড়িতে তুলে তখন একজন বলছে, ওসি তুই জানি তুই কাকে নিচ্ছিস? আর ওই ছেলে আমি 1 ঘন্টার মধ্যে আবারও আসবো, আমার পাওয়ার সম্পর্কে ধারণা নাই। তখন পুলিশ বলে, তোর নিজেরও ধারণা নাই, তোরা আজকে কত বড় ভুল করছস। তুই 1 ঘন্টা না, 1 বছরেও মনে হয় না বের হতে পারবি। আমাদেরকে সরাসরি ডিআইজি পাঠিয়েছে। আর ওই ছেলেও কোনো সাধারণ ছেলে মনে হয় না, ওদের অনেক পাওয়ার আছে মনে হয়। তোরা এখন হারাহারি টের পাবি জেল কি জিনিস। আমি চলে আসলাম ভার্সিটিতে। সময় কম বলে, সময় আছে 1 মিনিট। তাড়াতাড়ি করে পরীক্ষার হলে ঢুকলাম। আমাকে দেখে আদিবা খুশি হয় নাই। এত দেরি কেন হলো তোমার? স্যার আসার সময় কিছু ফকিরনি আর একটা ফকিরের সাথে দেখা, ফকিরগুলো আমি নিজের দায়িত্ব তাদের ঠিক জায়গায় পাঠিয়ে দিয়েছি। বাট ফকিরনিকে পারলাম না। তার স্বভাবটা ছিল ডাস্টবিনের ময়লা খাওয়ার। একটু আর চোখে তাকালাম আদিবার দিকে, দেখলাম রাগে রুচির মতো ফুলছে। সময় হয়েছে, সবাই সোজা হয়ে বসো, খাতার প্রশ্ন দিয়ে দেব। সবাই প্রশ্ন পেয়ে খুশি, সবাই লেখছে, আমিও লেখছি। দেখলাম আদিবা গাল ফুলিয়ে বসে আছে আর উকি মারছে। আমার খাতা দেখে আমি দেখেও না দেখার বান করে লেখছি। আদিবা কিছুক্ষণ এদিক ওদিক করে সে নিজে লেখা শুরু করছে। তাকে দেখতে থাকলাম আদিবার দিকে। এত সুন্দর নিষ্পাপ একটা মেয়ে, এত বেশি অহংকার দেখলে কেমন লাগে। যাই হোক, আবার ও লেখা শুরু করলাম। সময়ের আগে পরীক্ষা শেষ করে
ফেললাম, কিন্তু আদিবা পারে নাই। আদিবার মন খারাপ হয়ে আছে, কি আর করার, পরীক্ষার সবগুলো উত্তর দিতে পারে নাই। আর আদিবার জন্য ভার্সিটি অনেক পাগল। আদিবা দেখতে যেমন, তার চেহারাটাও ঠিক তেমনই, একটা মায়া মায়া ভাব আছে। আমি পরীক্ষা দিয়ে পরীক্ষার রুম থেকে চলে আসলাম। মাঠের এক কোণে দাঁড়িয়ে আছে, আর আদিবা দাঁড়িয়ে আছে অনেকগুলো ফ্রেন্ডের সাথে। কারণ আদিবার মতো ওরাও বড় লোক, আর আমি নর্মাল পোশাক পরি বলে আমার বন্ধু নাই। আর আমি কাউকে বন্ধু বানাতে চাই না। আমার বন্ধু একজনে ছিল, আকাশ। আকাশ হলো আমার একমাত্র বন্ধু, যাকে আব্বু অনেক অপমান করে আমার জীবন থেকে হারিয়ে যায়। সে কারণে আমি বাসা থেকে চলে যেতে চাইছিলাম, পারা নাই আম্মু আর মারিয়ার জন্য। কিন্তু আব্বুর সাথে সেই দিন থেকে কথা বলা বন্ধ করে দিছি। হঠাৎ করে আদিবা আমার সামনে। কিরে ছোট লোকের বাচ্চা, তোকে আজকে কেমন মার দিল আমার লোকেরা? আর পরীক্ষা হলে আসলি কি করে তুই? মার না, সেই লেভেলের মার, বাট আমার উপর না, ওদের উপর হচ্ছে। এখন কি ফকির নেই মার্কা মাস্তান আনিস, যা আমার কাছে চুলের মতো ফু দিলে উড়েছে। তুই ছোট লোক বলে তোর কোনো ফ্রেন্ড হয় না। দেখ আমার কত ফ্রেন্ড। তুই ঠিক বলছিস, বাট আমার তো মনে হয় তুই আমার থেকেও ছোট লোক। বলে চলে আসলাম। আদিবা অনেকবার ডাকছে, এই বলে যায়। ছোট লোককে আমি রাস্তায় চলে আসলাম আর বাস পেয়ে গেলাম। বাস দিয়ে চলে আসলাম বাসায়। এসে কলিং বেল দিতে সাথে সাথে দরজা খুলে দিল মারিয়া। আমি উপরে চলে গেলাম, গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসলাম। খাবার খেতে গিয়ে দেখি মা আমার পছন্দের খাবার রান্না করেছে, বিরিয়ানি। তাড়াতাড়ি করে বিরিয়ানি প্লেট নিলাম। তারপরে মারিয়া, আম্মু নিল, সবাই এক প্লেটে খেতে আমি 2 প্লেট মুড়ে দিলাম। তখনই মারিয়া বলে, আম্মু এই ছেলে রাক্ষস, আমরা তো 1 প্লেট খেতে পারছি না, আর এই ছেলে তো 2 প্লেট নাই করে ফেললো। চুপ কর, আমার ছেলেটা না খেতে খেতে চিকন হয়ে গেছে। আর 2 প্লেট কেন আদি বাবা? তুই আরো 2 প্লেট খা বাবা। না আম্মু, আমি আর খাবো না, তোমার ডাইনি মেয়েটাকে খাওয়াও। পরে তো স্বামীর মারকে চিকন হবে রাক্ষসী, আমার খাওয়া দেখতে পারে না। আম্মু, তোমার মেয়েকে বাসা থেকে বিদায় করবো কবে? না না না, এত তাড়াতাড়ি আমি বিদায় হবো না। আগে তুই বিয়ে করবি, তোর বউয়ের সাথে ঝগড়া করবো, তারপরে আমি এই বাড়ি থেকে বিদায় হবো। আমি কি পাগল নাকি? তোর মতো ডাইনিকে বাসা রেখে আমি বিয়ে করবো? না না না, আমি তো পাগল না, রাক্ষসী। ওই থাম, তোরা কি শুরু করছিস? কি আমি ঝগড়া শুরু করছি নাকি? তোমার মেয়ে তো শুরু করছে, বাট তাকে বলে বন্ধ করতো। ওকে বন্ধ করুম, একটা শর্ত আছে। কি শর্ত? আবার কেন? তার মানে তো তুই ইচ্ছে করে ঝগড়াটা শুরু করছ, তাই না? কি শর্ত তোর? আমাকে আজকে বিকেলে নিয়ে বের হতে হবে। আজকে ঘুরুম অনেক, তাহলেই ঝগড়া থামবে, না হলে আজকে সারাদিন চলবে। আদি যা, কবে থেকে মারিয়া বের হয় না। আর বিরিয়ানি কিন্তু মারিয়া রান্না করছে তোর জন্য। এই কাহিনী না? আচ্ছা যা, নিয়ে যাবো, এখন বিরক্ত করবি না। ওকে বলে রুমে চলে গেলাম, গিয়ে একটা ঘুম দিলাম। হালকা চোখটা লাগছে, তখনই মারিয়া এসে ডাকাডাকি শুরু করলো। এই ভাইয়া ওঠ, ঘুরতে যাবি না? যামু। কয়টা বাজে? 3টা বাজে। এই মেয়ে মাথাটা গেছে, ঘুরতে কেউ এই রোদের মধ্যে যায়? যাই, আমরা তো কাছে কোথাও যাচ্ছি না, আমরা দিয়াতের বাড়িতে যাবো। ওই জায়গায় যেতে অনেক সময় লাগবে, আবার আসতে হবে না। কি আপু জানলে কি করবে জানিস? কুত্তা, তোকে এই জন্য আমি বিরিয়ানি রান্না করে খাওয়াইছি। আমার বিরিয়ানি ফেরত দে, যাবো না তোর সাথে কোথাও। বিরিয়ানি কিভাবে দিমু? তুই এক কাজ কর, আমি বিরিয়ানি খেয়ে আসার পরে বাথরুমে চলে গেছি, তুই কে দেখ বাথরুমের পাস কিনা। তুলে কিন্তু পানি দিয়ে দিমু তোর পুরো শরীরে। আমি বললাম হয়ে উঠছি, বাট তুই গিয়ে রেডি হ বলে আমি বাথরুমে গেলাম। গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসলাম। আম্মু থেকে কিছু টাকা নিয়ে নিলাম। দেখলাম মারিয়া চলে আসতে রেডি হয়ে। আম্মু থেকে বিদায় নিয়ে একটা সিএনজি নিয়ে চলে গেলাম দিয়ে বাড়িতে। বাসা থেকে গাড়িটা নিয়ে আসি নাই, কারণ আব্বুর কোনো কিছু আমি চাই না। আসলে জায়গাটা অনেক সুন্দর। মারিয়াকে নিয়ে হাঁটছি, হঠাৎ মারিয়া বলে উঠলো, ভাইয়া ওই যে ফুচকা দোকান, আমি ফুচকা খামো, চলো ভাইয়া। মারিয়াকে নিয়ে আমি চলে গেলাম ফুচকার দোকানে। মারিয়া একটা ফুচকা অর্ডার দিলে আমি ফুচকা খাওয়াই না। মারিয়া জানে মারিয়া খাচ্ছে, মাঝে মাঝে আমাকেও একটা করে খাওয়া দিচ্ছে। আসলে ভাই বোনের ভালোবাসাটা অন্যরকম হয়। সারাটা বিকাল মারিয়াকে নিয়ে হেঁটে হেঁটে আমার পায়ে ব্যথা করছে। আমি মারিয়াকে বললাম চল বাসায় যাই, বলে মারিয়াকে নিয়ে বাসায় চলে আসলাম। এসে দেখি আব্বু সোফায় বসে আছে। আমাদের দেখে
আব্বু বলতে লাগলো, আমার এতগুলো গাড়ি কার জন্য কিনেছি? বেড়াতে গেলে বাসা থেকে একটা গাড়ি নিয়ে যেতে পারলে না? কাদের জন্য আমি টাকা কামাই? আমি বললাম, আপনাকে কেউ বলে নাই যে আমাদের টাকা লাগবে? আপনার টাকা আপনার কাছে রাখেন। বলে রুমে চলে আসলাম। আর আব্বু চিল্লাচিল্লি শুরু করে দিল। আমি ফ্রেশ হয়ে পড়ার টেবিলে বসলাম। তখনই আম্মু আসলো, এসে বলে, কি দরকার ছিল এত দেরি করে আসার? এখন তোর আব্বু চিল্লাচিল্লি করছে। আমি আম্মুকে বললাম, এখন আমি পড়ব, তুমি যাও বলে আম্মুকে পাঠিয়ে দিলাম। আর আমি পড়তে শুরু করলাম। কালকে পরীক্ষা, হিসাব বিজ্ঞান, তাই ভালো করে পড়তে হবে, লিখতেও হবে। রাত বেড়ে শুধু লেখছি আর লেখছি। কখন যে পড়ার টেবিলে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা কারো ধাক্কায় আমার ঘুম ভেঙে গেল। আমি ঘুম থেকে উঠে দেখি মারিয়া। ওই তোর না পরীক্ষা, আর তুই এখনো ঘুমাস? পরীক্ষা, আমার টেনশন, তোর কেন? টেনশন তো আমারই থাকবে, কারণ আমি সবসময় চাই আমার ভাইয়া যে ভার্সিটিতে 1 নম্বর হয়ে থাকে 2 নম্বর হতে যেন না হয়। এই কাহিনী না? আচ্ছা যা, দেখবি তোর ভাই 1 নাম্বার হবে। আচ্ছা যাও, এখন গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসো। 8:40 বাজে, আমি তোমার রুমটা গুছিয়ে দিই। ওকে ওকে বলে বাথরুমে চলে গেলাম। গিয়ে গোসল করে এসে দেখি রুমটা গুছিয়ে বসে আছে মারিয়া। আমি রেডি হয়ে মারিয়া আমি একসাথে নিচে গেলাম। আমি নাস্তা করে বের হলাম। বাস স্টেশনে গিয়ে দাঁড়িয়ে আছে। বাস এলে আমি বাসে করে ভার্সিটিতে আসলাম। আজকে একটু তাড়াতাড়ি চলে আসলাম। মাঠে এক কোণায় বসে আছি আর ভাবছি আকাশের কথা। আকাশ থাকলে না কত ভালো হতো। হঠাৎ করে একটা কাশি শব্দ হলো। দেখলাম আদিবা আমার সামনে দাঁড়িয়ে আছে কিছু ফ্রেন্ড নিয়ে। আমি বললাম, সমস্যা কি আপনার? সমস্যা হলি তুই। আচ্ছা বলতো, তুই কেমনে এ ভার্সিটিতে ভর্তি হলি? তোর মতো ফকিন্নি পোলা তো এ ভার্সিটির চান্স পাওয়ার কথা না। সে আপনি না জানলেও চলবে। আপনি আমার পিছনে পড়েছেন কেন? আপনি জানেন আমি ফকিনি না কোটিপতি? এমনিতে হতে পারে আমার বাবা 10 জনের একজন। ও মা, বলে কি এই ফকিন্নির বাচ্চা মানুষ রাতে স্বপ্ন দেখে, আর এই ফকিন্নি বাচ্চা তো দিনের বেলায় স্বপ্ন দেখে। রাগ চেপে বসলো মাথায়। এই মায়া শুধু আমাকে ফকিন্নি বলে। এইটা শুনে আমি ক্লান্ত হয়ে গেছি। আজকে কিছু একটা করতে হবে, তারপর দেওয়া যাবে না। একবার যখন তার শিক্ষা হয় নাই আর হবেও না, তাই মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেললাম তার ফ্রেন্ডের সামনে তাকে লিপ কিস করবো। আদিবা অনেক জোরাজুরি করেছে চালার জন্য। আমি শক্ত করে ধরে ওকে লিপ কিস করছি। প্রায় 30 সেকেন্ড পরে ছেড়ে দিচ্ছি আর বললাম, এখন কি করবি? এই ফকিন্নির বাচ্চা, তোকে এখন কি করবি? তোকে তো আমি দেখিনি মো। যা যা, পারলে কিছু করে দেখাস বলে চলে এলাম পরীক্ষার হলে। সময় আছে 10 মিনিট। একা একা বসে আছি। হঠাৎ করে একটা মেয়ে এসে বলে, আবির আহমেদ আদি। আমরা কি ফ্রেন্ড হতে পারি? না। কেন, কোনো সমস্যা? আদিবা আপনাকে আমার কাছে পাঠাচ্ছে প্রতিশোধ নেবার জন্য, তাই না? আপনার কি তাই মনে হয়? আর আমি কারো হুকুমের চাকর না, ওকে? ফ্রেন্ড হতে হবে না। ওকে ওকে, আপনি রেগে যাচ্ছেন কেন? আমরা এখন ফ্রেন্ড, ওকে? তাহলে তুই করে বলবি, আপনি না, ওকে? এর মধ্যে আদিবা তার ফ্রেন্ডদের নিয়ে চলে আসলো। আর আমি জান্নাতুলকে বললাম, এখন তুই গিয়ে তোর সিটে বস। তখন আদিবা বলে, এক ফকিন্নি আরেক ফকিন্নির খবর রাখে। যে মেয়ে ফকিন্নির কিস খায় সে মেয়ে যে কত বড় বড়লোক তা আমার জানা হয়ে গেছে। তখন আদিবা, কি হচ্ছে এইসব? স্যার, এই ছোট লোকটা আমাকে তোমাকে কি করেছে সে? আমাকে স্যার বলতে পারবো না। যদি বলতে না পারো তাহলে ওকে ছাড়ো আর সোজা হয়ে বসো। আদিবা লক্ষ্মী মেয়ের মতো করে আমাকে ছেড়ে দিল আর আমি সোজা হয়ে বসলাম। তখন স্যার সবার উদ্দেশ্য করে বলে, এটা হলো শিক্ষা প্রতিষ্ঠান। এখানে ছোট লোক বড় লোক বলতে কিছুই নাই। এখানে সবাই জ্ঞান অর্জন করার জন্য এসেছে। তুমি বড় লোক বলে আরেকজনকে ঘৃণা করবে তা না, সবাই এখানে মিলেমিশে থাকবা। আর যেন কখনো আদির সাথে আদিবা ঝগড়া না দেখি, বলে দিলাম। যদি দেখি তাহলে সত্যি সত্যি দুজনের জন্য কঠিন শাস্তি আছে। আমি স্যারের কথা শুনে চুপ হয়ে গেলাম। হ্যারি বজ্জাত মেয়ে তাকে
একটু দূরে থেকে ভালো। স্যার পরীক্ষার খাতা আর প্রশ্ন দিলে আমি প্রশ্ন পেয়ে ভালো লাগছে, কারণ আজকে আমার সব কমন পড়েছে। আমি মন দিয়ে লেখা শুরু করলাম হিসাব বিজ্ঞান। এই টাকা নিয়ে মাথা গরম করে পরীক্ষা দেওয়া যায় না, ঠান্ডা মাথা লিখতে হয়। জাবেদা ছিল তাই সহজে করে নিলাম, তারপরে নগদা ছিল তাও করে নিলাম, তারপরে খতিয়ান করে নিলাম। বাট খতিয়ান করতে গিয়ে অনেক সমস্যা পড়তে হয়েছে আমার। পিছনে ছিল জান্নাতুল, তাকে বললাম সব কিছু ঠিকভাবে দিছে কিনা। জান্নাতুল বলে খতিয়ানের সমস্যা। আমি জান্নাতুলকে খতিয়ানটা করার জন্য সাহায্য করলাম। এইভাবে সবগুলো উত্তর সুন্দরভাবে করে নিলাম। আর দেখলাম আদিবা কাটাকাটি করা শুরু করে দিচ্ছে, আর আমার দিকে আর চোখে তাকে চোখ পড়তে আমার দুজনে চোখ নামিয়ে নিলাম। স্যার যথাসময় সবার খাতা নিয়ে নিল। আমি বের হলাম পরীক্ষার হল থেকে। তখন জান্নাতুল বলে, আদি মাঠে একটু দাঁড়া, আমি আসছি। আমি বললাম ওকে তুই আয়। বলে আমি এক্ষুনি দাঁড়িয়ে আছি। 2 মিনিট পরে জান্নাতুল আসলে আমরা দাঁড়িয়ে কথা বলছি। হঠাৎ করে আদিবা চলে আসলো, সাথে তার ফ্রেন্ডরাও আছে। আদিবা বলে, দেখ দেখ, এক ফকিরনি আরেক ফকিরনির কাছে আইছে, দেখলে বমি আসে। আমি বললাম বমি কি আমাকে থেকে আসে নাকি অন্য কাউকে? কাহিনী কি? পরে কিছু হলে দোষ পড়বে আমার উপর। আদিবা তখন বলে, আমি বললাম বমি আমাকে দেখে আসে নাকি অন্য কোনো কাহিনী আছে? পরে তো আবার আমার উপর অন্য কোনো মামলা ঢুকিয়ে দেবে। তখন আদিবা রেগে গিয়ে আমার শার্টের কলার ধরে বলে, কি বলতে চাস তুই? আর ফকিরনিতে ফকিরনি চিন্তা ভাবনা থাকে। ফক্কিনি কে? এত অহংকার কিসের তোমার? তুমি দেখতে সুন্দরী, বাবার টাকা আছে বেশি, এই জন্য? তোর বাপের থেকেও আমার আব্বুরও টাকা কম না। আর একবারও যদি ফক্কিনি কথাটা মুখ দিয়ে বের হয়, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। জান্নাতুল আমি গেলাম। দাঁড়া, তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা এখান থেকে। ওকে, যাচ্ছি। আরে কি দরকার ছিল ওই মেয়ের সাথে ঝগড়া করার? মেয়েটা একটু বেশি অহংকার করে আর তোকে ফক্কিনি ফক্কিনি বলে, তাই একটু রাগ হয়েছে। আচ্ছা, তোর বাসায় কে কে আছে রে? আর থাকিস কোথায়? কেন রে, জেনে কি করবি? আরে বল না শুনি। আম্মু আব্বু ছোট বোন আর আমি। তোর কে কে আছে? আম্মু, আব্বু আর আমি। কি করে আঙ্কেল? আদি গ্রুপ ম্যানেজার পদে আছে। তোর আব্বু কি করে? কাজ করে। তোর বাসা কোথায়? ঠিকানাটা আপনাদেরকে বললাম না। তোর কোথায়? এই ঠিকানাটা আমাদের। ভালো, এখন চল বাসায় যেতে হবে। ওকে চলো, আমি একটা রিক্সা নিচ্ছি, তোকে নামিয়ে দিয়ে আসি, কেমন? এই না না না, আমি যে একা যেতে পারবো, বরং তুই ঠিকঠাক বাসায় যা, কেমন? ওকে, বাট তোর ফোন নাম্বারটা আমাকে দে। 01637659503। ওকে, এখন আমি আসি। বলে জান্নাতুলের থেকে বিদায় নিয়ে চলে আসলাম। বাস আমার ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছে। আমি বাসে করে বাসার সামনে চলে আসলে টাকা দিয়ে গাড়ি থেকে নামলাম। গেট খুলে নিলাম। দরজায় কলিং বেল দিতে আম্মু দরজা খুলে দিল। আমি বললাম, তুমি কেন আম্মু? মারিয়া কই? মারিয়া কি স্কুল থেকে আসে নাই? মারিয়া তো স্কুল থেকে ওই কখন এসেছে, কিন্তু সে তার রুমে মন খারাপ করে বসে আছে। কেন, কি হয়েছে ওর? কি জানি, কিছু বলছে না তো আমাকে। আম্মু তুমি জানতে চাইবে না কি হয়েছে? দেখ আমি যাচ্ছি ওর কাছে, তুমি খাবার সাজাও। টেবিলে বলে মারিয়ার রুমে গেল। গিয়ে দেখি মারিয়া চুপচাপ করে কাঠের এক কোণে বসে আছে। আমি বললাম, কি হয়েছে আমার রাক্ষসী বোনটার? কে কি বলেছে? কি হয়েছে মারিয়া তোর? আমাকে বল বোন আমার। মারিয়া আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আরে আরে আমার বোন কাঁদে কেন? কে কি বলেছে বল আমাকে। তখন মারিয়া বলে, ভাইয়া আজকে না সোহান নামে একটা ছেলে আমাকে প্রপোজ করেছিল। আমি রাজি হই নাই বলি আমাকে বলেছে কালকে যদি আমি স্কুলে গিয়ে ওর প্রপোজটা গ্রহণ না করি তাহলে নাকি ও আমাকে সবার সামনে অপমান করবে। সোহানটা কে আমাকে একটু বলতো। আমাদের স্কুলের সভাপতির ছেলে, অনেক বোকাটে। আচ্ছা, এই জন্য তোর মন খারাপ তাই না? আচ্ছা চল এখন খাবার কামো, ঠিক আছে? পরে দেখছি কি করা যায়। তুই খাবার টেবিলে যা, আমি ফ্রেশ হয়ে আসছি। আমি যাচ্ছি, তুমি আসো। আর আমার চকলেটটা কই? চকলেট দিমু, আগে একটা হাসি দে তুই, তারপর দিমু। সব সময় কি হাসি আসে নাকি? কিন্তু চকলেটের জন্য হলে
হাত জোড়ো করে হাসতে হয়। আমি সেটা জানি, তোর হাসিটা দেখলে আমার ভালো লাগে। বোন, তুই সবসময় এইভাবে হাসি খুশি থাকবি কেমন? আর এই নে তোর চকলেট। ভাইয়া আমি নিচে যাচ্ছি, তুমি আসো। আমি বললাম আসছি বলে আমার রুমে গেলাম। গিয়ে দেখি একটা কল আসলে কলটা কেটে আমার এক বন্ধুকে কল দিলাম। তার বাসা মায়ের স্কুলের সাথে। আমি বললাম, বন্ধু সোহানের সম্পর্কে কি কিছু বলতে পারবি আমাকে? আমার বন্ধু বলে, কেন, কি হয়েছে একটু বলতো আমাকে। আমি বললাম তেমন কিছু না। তখন সে বলে, সোহান একটা বকাটে ছেলে, শুধু মেয়েদের পিছনে পিছনে ঘুরে আর প্রপোজ করে। রাজি না হলে মেয়েটা ইজ্জত হারাতে হয়। বাপের ক্ষমতা, টাকা আর পুলিশ এর কারণে তাকে কেউ কোনো ক্ষতি করতে পারে না। ওকে বন্ধু, ধন্যবাদ তোকে, বাই, একটু বিজি আছি, পরে কথা বলবো বলে কলটা কেটে দিলাম। বন্ধুর সাথে কথা বলার কারণটা হলো সোহানের ক্ষমতা সম্পর্কে জেনে নিলাম। আমাদের দিকে পাওয়ার কম আছে এর মধ্যে। ফোনটা বেজে উঠলো। আমি রিসিভ করি। অবাস থেকে একটা কণ্ঠ বেঁচে আসছে, কুত্তা, বান্দর, হনুমান, শয়তান, আমার ফোনটা কাটলি কেন? আরে কে আপনি? আমাকে বকছেন কেন? তোকে খুন করে ফেলবো শয়তান পোলা। আরে আজব তো, কে আপনি? আগে নাম বলেন। এর মধ্যে মারিয়া ডাকাডাকি, ভাইয়া খেতে আয়। আমি বললাম আমি এখন খামো, বাই। আরে আরে শোন, আমি জান্নাতুল। আরে কাচ্চর মেয়ে, এতক্ষণ তুই আমাকে বকছিস তাই না? আচ্ছা দোস্ত, আমি আগে খেয়ে আসি কেমন? ওকে চা, খেয়ে এসে আমাকে একটা কল দিবি কেমন? বলে খেতে গেলাম। গিয়ে দেখি মারিয়া আম্মু বসে আছে আমার জন্য সবার সাথে। খেয়ে এসে আমি একটা গম দিলাম। সন্ধ্যার সময় ঘুম থেকে উঠে দেখি অনেকগুলো কল। জান্নাতুলের সাথে সাথে ব্যাক করলাম আর সরি বললাম। রাখ তোর সরি। তোকে যে বললাম কল দেবার জন্য, তার কি হলো? তুই কল দিছিলি আমাকে? সরি রে, আমি বলে গেছিলাম তাই সরি বললাম রে। ওকে, আর শোন, কালকে আমার সাথে দেখা করতে পারবি বিকালে? ওকে পারমো। কখন কোথায় আসতে হবে? আমি বলে দিব তোকে। ওকে বাই। তারপরে আমি চলে গেলাম আমাদের বাসার ছাদে। বিকালটা কাটালাম ছাদে, ভালো লাগলো। সন্ধ্যার সময় রুমে আসলাম। কাল থেকে ভার্সিটি বন্ধ কিছুদিনের জন্য, তাই রুমে ঘুমানোর চেষ্টা করছি। তখন আম্মু আসলো, এসে বলে নাস্তা খেয়ে যেতে। আমি চলে গেলাম নাস্তা করতে। নাস্তা করে এসে বললাম আমাকে যেন আর ডাক না দেয় বলে চলে আসলাম রুমে। এসে একটা ঘুম দিলাম। একেবারে সকালে মারিয়াটাকে ঘুম ভেঙে গেল। মারিয়াকে নিয়ে স্কুলে যাবো। মারিয়াকে নিচে পাঠিয়ে আমি রেডি হলাম, সাথে পিস্তলটাও নিলাম। আম্মুর কাছ থেকে কিছু টাকা নিলাম। মারিয়াকে নিয়ে স্কুলে আসলাম। বললাম তুই আগে ঢুক, দেখমু ছেলেটা কি। ওকে। মারিয়া ঢুকলে আমি তার পিছু পিছু ঢুকলাম। আমি একটা সাইডে দাঁড়িয়ে আছি, মারিয়া দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে একটা ছেলে মারিয়ার হাত ধরে ফেলে। আমার রাগে মাথা আগুন হয়ে গেল। আমার হাতের কাছে একটা লাড়ি ছিল। দৌড়ে গিয়ে যে হাত দিয়ে মারিয়ার হাত ধরেছে সে হাতের মাঝে একটা বাড়ি দিতেই সে একটা চিল্লানি দিয়ে নিচে পড়ে গেল। আমি তাকে ইচ্ছা মতো মারলাম। স্কুলের সবাই আমার দিকে তাকিয়ে আছে। কোথা থেকে যেন কিছু লোক আসলো। আমি পিস্তলটা হাতে নিয়ে একটা ফাঁকা আওয়াজ করতে সব নাই হয়ে গেছে। সোহান ছেলেটাকে মারতে থাকি। কিছুক্ষণ পরে একটা লোক আসলো আর সাথে পুলিশ। লোকটা এসে সোহানকে বাবা বাবা বলে বুকে টেনে নিল আর আমাকে পুলিশের হাতে ধরিয়ে দিল। এই বলে যে আমি নাকি মাস্তানি করি, ছাদাবাজি করি আর অনেক কিছু বলে। তখন সাথে সাথে স্কুলের ভিতর পুলিশের আরেকটা গাড়ি চলে আসলো। আমার রাগ কমছে না। শালা আমার বোনের হাত ধরা পুলিশের হাতে থাকা অবস্থায় আরও দুই একটা লাথি মেরে দিলাম। তখন পুলিশ আমাকে মারতে যাবে, ঠিক তখনই ডিআইজি চলে আসলো আর জুড়ে গলায় বলে থাম। আরে স্যার, আপনি এখানে? বুঝতে পারছি, এই মাস্তানকে ধরার জন্য এসেছেন তাই না? সমস্যা নাই স্যার, ওকে আমরা ধরে ফেলেছি। চুপ করো, তোমাকে পুলিশের চাকরি কে দিয়েছে? কেন স্যার, আপনি জানেন না আমাদেরকে সরকারি চাকরি দিয়েছে চোরচেষ্টাদের ধরার জন্য? তো তুমি কাকে ধরছো? সে মাস্টার? এরই মধ্যে আরে কয়েকটা গাড়ি ঢুকলো স্কুলে। দেখে বুঝে ফেলাইছি আব্বু এসেছে আর ডিএজি আঙ্কেলকে আব্বু পাঠাইছে। আব্বু গাড়ি থেকে নামতে পুরো স্কুলের মানুষ ভিড় পড়ে গেছে। যে পুলিশ আমাকে ধরে রাখছে সে পুলিশ আমার হাত ছেড়ে দিয়ে আব্বুর কাছে চলে গেল সেফটির জন্য। আমি সেই সুযোগে সোহানকে আরও মারতে থাকলাম। আমার সব রাগ তার উপরে মেটালাম। শালা আর সোহানের আব্বু এসে আমাকে ধরে রেখেছে, মারতে দিচ্ছে না।
আর আবার সে পুলিশ এসে আমার হাত ধরতে যাবে, তখন ডিআইজি আঙ্কেল এসে পুলিশ অফিসারকে 2টা চড় মারে। স্যার আমাকে মারলেন কেন? মাস্তানটিকে ধরবো না? ধরবে তো, তোমার চাকরি থাকলে তো তুমি ধরবে, তাই না? ভালো লোক হয়ে যায় মাস্তান, আর মাস্তান হয়ে যায় ভালো লোক শুধু টাকা থাকলেই, তাই না? এই যে এতক্ষণ যাকে সেভ করে আনার জন্য গেলাম তার ছেলে এই আদি, আর সেই মাস্তার মার খাওয়া লোকটাই হলো ভালো লোক। সে সবসময় মেয়েদের সাথে ইপটিজিং করে। আর আজকে এই যে মামনি, এদিকে আসো তো, এই হলো আদির ছোট বোন, মানে ওই যে যাকে সেভ করে আনার জন্য গেলাম তার মেয়ে। আজকে এই মেয়ের সর্বনাশ হয়ে যেত। কোনো ভাই তার ছোট বোন মানে কলিজার টুকরার গায়ে হাত দিয়ে ধরে টানাটানি করবে, তার বড় ভাই হয়ে তা দেখবে, তার সামনে চুপচাপ থাকবে, তা ভাবলে কি করে তুমি? এইটাকে জেলে না, বাবা বেটাকে একসাথে শেষ করে দেওয়া উচিত। সাথে সাথে সুহান আর তার বাপ ডিআইজির পায়ে পড়ে যায়। ডিআইজি বলে, আমি কিছু করতে পারবো না, যাদের কাছে তুমি অপরাধী তাদের কাছে যাও। সাথে সাথে মারিয়ার পায়ে পড়ে যায়। মারিয়া পা সরিয়ে নেয়। তারপরে আমার কাছে আসে, বাট সুহান আসে না। যদি আবার মারি, ভয় পেয়ে আসে না। তারপরে আস্তে আস্তে করে আমার পায়ে পড়ে। তখন একটা লাথি দিয়ে আমার সামনে থেকে সরিয়ে দেয় আর বলি, যেখানে আমার বোন তোদেরকে ক্ষমা করে নাই, সেখানে তোরা আমার পায়ে ধরতে এসেছে বলে আবারও মারতে যাবো। তখন আব্বু বলে, থাম আদি, এই কুকুরগুলোকে আর মারিস না, তাদেরকে পুলিশের হাতে তুলে দে, শেষ জীবনটা জেলে পচে গেলে মরুক। আমি থেমে গেলাম। পুলিশ ওদেরকে নিয়ে গাড়িতে উঠালো। তারপরে যে পুলিশটা আমাকে ধরেছে সে আমাকে সরি বলে আর বলে, এই লোকটা আমাকে এমনভাবে বলে যে আমার মাথাটা নষ্ট করে দিল, তাই তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, সরি ছোটো ভাই। আমি বললাম, স্যার আপনি আপনার জায়গায় ঠিক কাজটা করেছেন, বাট সত্যি না জানে ভুলটা করেছেন। তুমি চিন্তা করো না মামনি, ওদের কঠিন বিচার হবে। এই বলে পুলিশ চলে গেল। সব ছাত্রছাত্রীরা হাতে তালে দিয়ে আমাকে অভিনন্দন জানালো। হাবু মারিয়াকে গাড়িতে উঠালো। আমাকে উঠতে বলে আমি উঠি নাই। বললাম একটা কাজ আছে বলে চলে আসলাম। আব্বু মারিয়া গাড়ি করে চলে গেল। আমি হেঁটে হেঁটে বাসে গেলাম। বাসে ঢুকতেই আব্বু চিল্লাচিল্লি। আদি দাঁড়া। কি বলো? তোর সমস্যাটা কি? একা একা বোনের জন্য মারামারি করতে চলে গেলি, যদি তোর কিছু হতো? আর মারিয়া, তুইও কম না, সব কথা কি ভাইকে বলতে হয়? আব্বা আম্মুকে বলা যায় না? শয়তান মেয়ে। বোনের জন্য মারামারি করবো না তো কার জন্য করবো? সে আমার বোন, আমাকে তো সব বলবে। আমার বোনকে কেউ কাঁদাবে তো আমি মেনে নিতে পারবো না। আর তোমাদের বললেই বা কি হতো? পুলিশ পাঠিয়ে থেকে ধরে নিতে, আবার সাথে সাথে ছেড়েও দিতে। বাট আমি তাদেরকে হাতে কলমে শিখিয়ে তারপরে শ্বশুর বাড়ি পাঠিয়েছি। আমি যদি ওই সময় ডিআইজিকে না পাঠাতাম তাহলে যে কি হতো আল্লাহ ভালো জানে। চুপ, একেবারে চুপ। শয়তানি বুদ্ধি ছাড়া আর কোনো বুদ্ধি আসে না, না মাথায়? যা রুমে যা। আমি চলে আসলাম রুমে। এসে মাথা ঠান্ডা করার জন্য শুয়ে পড়লাম। খাটে আস্তে আস্তে করে ঘুমের দেশে হারিয়ে গেলাম। হঠাৎ করে ঘুমটা ভেঙে আসলো। আমি একটা স্বপ্ন দেখলাম, একটা মেয়েকে, বাট তার চুলের জন্য তার মুখ দেখা যাচ্ছে না, কারণ তার এলোমেলো চুল বাতাসে উঠছে। যখনই তার মুখখানি দেখতে যাবো তখনই ঘুমটা ভেঙে গেল। আফসোস নিয়ে বাথরুমে গেলাম। এসে দেখি জান্নাতুল কল দিছে। আমি রিসিভ করে তখন জান্নাতুল বলে, ওই হারামি, কই তুই? কেন, বাসায় কিছু বলবি? শালা, তুই না আমার সাথে দেখা করবি? সব কি ভুলে বসে আছিস কুত্তা? ও সরি, আসছি। কই আসতে হবে বল? সরি তোর কাছে রাখ, তুই এই ঠিকানায় চলে আয়, কেমন? বলে ফ্রেশ হয়ে নিচে আসলাম। তখনই আম্মু বলে, কই যাস বাবা আদি? এই যে আম্মু, একটু বাইরে যাবো, বন্ধুর সাথে দেখা করতে। কয়েকটা টাকা দাও তো। আম্মু 500 টাকা দিল আর বলে তাড়াতাড়ি যেন বাসায় ফিরি। আমি ওকে বলে চলে আসলাম। বাইরে জান্নাতুলের ঠিকানা গিয়ে দেখি রাক্ষসীটা আগে চলে আসছে। আমি বললাম, বল, দেখা করতে বললি কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? না, আজকে তোকে আমি ট্রিট দিমু, তাই এখানে আসতে বলছি।
সত্যি নাকি? বাট হঠাৎ ট্রিট কেন? এমনি তোকে ট্রিট দিতে মন চাইলো তাই দিলাম। বল কি খাবি? আমার তবে একটা খাবার পছন্দ, বিরিয়ানি। তাই আমি কাচ্চি বিরিয়ানি অর্ডার দিলাম 2 প্লেট। 4 মিনিট পরে বিরিয়ানি আসলো। আমরা বিরিয়ানি খেলাম, রেস্টুরেন্ট থেকে বের হলাম। তখনই জান্নাতুল বলে, চল সামনে একটা পার্ক আছে, ওইখানে গিয়ে বসি। চলে গেলাম। ওই জায়গায় প্রায় সময় এখানে আসি মারিয়াকে নিয়ে। বিকালটা ভালো লাগে, অনেক বাচ্চা আসে, খেলাধুলা করে, পরিবেশটা দেখতে সুন্দর লাগে। চল ওই জায়গায় বসি। চলে গিয়ে বসলাম। জান্নাতুল বলে, আচ্ছা আদি, তুই কি কখনো প্রেম করছিস? আমি বললাম, না রে, এইসব প্রেম ভালোবাসা আমার ভালো লাগে না। তুই করছত নাকি? না, তবে একটা ছেলেকে আমার খুব ভালো লাগে, বাট ভয় বলতে পারি না। আমি বললাম, কি সে ছেলে নাকি? আর তুই ভয় পাল? তোর তো অনেক সাহস। ভালো লাগলে বলে ফেল, আর না হয় পরে আর বলতে পারবি না। আচ্ছা, ছেলের নামটা কি রে? তখন জান্নাতুল নামটা শুনে আমার মনটা কেমন কেমন যে করতে শুরু করে দিল। তখন আমি বললাম, আচ্ছা ছেলেটার নাম কি রে? তখন জান্নাতুলের নামটা শুনে আমার মনটা কেমন কেমন যে করতে শুরু করে দিল। জান্নাতুল যে নামটা বলে সেই নামটা হলো আকাশ। আমার বন্ধুর কথা মনে পড়ে গেল, আমার মনটা খারাপ হয়ে গেল। তখন জান্নাতুল বলে, কি রে, কি হয়েছে তোর আবার? কিছু না, আচ্ছা চল আর বাসায় চলে যাই। কেন, তোর কি ভালো লাগে না? কি হয়েছে বলতে আমায়। আরে কিছু হয় নাই। আচ্ছা, সামনে তো 14 ফেব্রুয়ারি আসছে, তখন থেকে তুই প্রপোজ করে দিবি, কেমন? আমি একটা মেয়ে হয়ে তাকে প্রপোজ করবো, সে করতে পারে না? সবসময় কি ছেলেরাই প্রপোজ করবে নাকি? এখন থেকে মেয়েরাও করবে। আমি করব না তাকে প্রপোজ। ওকে না করলে নাই, বাট নিজের জিনিসটা যখন অন্যের সাথে দেখবি তখন দেবদাসী হয়ে কান্না করিস না, কেমন? না না না, আমি কান্না করতে পারবো না, আর ওকে অন্য কারোর সাথে দেখতেও পারবো না। আচ্ছা, তুই কি তাকে দেখবি আকাশকে? নারী একেবারে বিয়ের সময় দেখবো আমাদের দুলাভাইকে। ও মা গো, আমি তো লজ্জাও পাইছে। বাবা ভালো তো। কুত্তা, তুই জানিস না মেয়েরা বিয়ের কথা বললে লজ্জা পায়? ও মা, তাই নাকি? এই কথাটা কি সত্যি নাকি? মেয়ে বিয়ের কথা শুনে লজ্জা পায়? আচ্ছা চল, আজকে তুই আমাদের বাসায়। নারী আমাকে বাসা যেতে হবে। আচ্ছা চল, আমি তোদের বাড়িতে যাবো, আন্টি আঙ্কেল আর তোর ছোট বোনের সাথে পরিচয় হয়ে আসবো। দেখ, তুই হলে বড় লোকের একমাত্র মেয়ে, আমার মতো সামান্য একটা ছেলের বাসা যাবি, তা মানায় না রে। কুত্তা, বন্ধুত্বের মধ্যে কখনো বড় লোক আর ছোট লোক হয় না রে। চল, এখন আমি তোদের বাসায় যাবো। তুই পাগল নাকি? তোকে আমার সাথে বাসায় নিলে আব্বু আম্মু আমাকে কতগুলো প্রশ্ন করবে। আমি বাবা এতগুলো উত্তর দিতে পারবো না। তোকে অন্য এক সময় নিয়ে যাবো, কেমন? আমি ইচ্ছে করে নিতে চাই নাই। আমি চাই না কেউ আমার পরিচয়টা জানুক। ওকে, বাট আমাকে নিয়ে যাবি কিন্তু। ওকে, আচ্ছা যা, নিয়ে যাবো একদিন। এখন আমাকে যেতে হবে, সন্ধ্যা হয়ে আসছে। ঠিক বলেছিস, চল তোকে নিয়ে আসি আমি। না, আমি যেতে পারবো। তুই যা, রিক্সাটা থেমে আছে, ওইটা দিয়ে চলে যা। আমি একটা বাসে করে চলে যাচ্ছি, কেমন? আচ্ছা, তুই আমার সাথে রিক্সায় গেলে কি এমন হবে? কিছু হবে না, বাট আমি কোনো মেয়ের সাথে রিক্সায় উঠতে পারবো না। কেউ দেখলে আমার সমস্যা হবে। এই রিক্সা মামা যাবে? এই ঠিকানা যাও। মামা যাবো, তবে ভাড়া 10 টাকা বেশি দিতে হবে। ভাড়া 60 টাকা, আমাকে 70 টাকা দিতে হবে। ওকে মামা, সমস্যা নাই, চলেন। আমি বললাম, ওকে, আল্লাহ হাফিজ। বাসায় গিয়ে আমাকে কল দিস, কেমন? বলে চলে আসলাম। রাস্তায় দেখলাম একটা জালমুড়ির দোকান, দেখে আমি চলে গেলাম জালমুড়ি খেতে। আমি বললাম, মামা জাল কম দিয়ে গুঁড়ি বেশি দিয়ে ভালো করে একটা বানিয়ে দেন। 1 মিনিট পরে আমাকে বানিয়ে দিল। আমি টাকাটা দিয়ে খেতে খেতে রাস্তা দিয়ে চলে আসলাম। দেখলাম একটা বাস থামিয়ে রাখছে। আমি দৌড়ে গিয়ে বাসটাকে ধরলাম, সাথে সাথে উঠে গেলাম। বাস চলে আসলো আমাদের বাসার কাছে। আমি নেমে গেলাম আর বাসায় চলে আসলাম। কলিংবেল দিতে মারিয়া বলে, ভাইয়া তোকে কতগুলো কল দিলাম, তুই রিসিভ দিসনি কেন? ফোনটা পকেট থেকে বের করে দেখি মারিয়া 60টা কল দিয়েছে। আমি বললাম, দেখ ফোনটা সাইলেন্টে ছিল, কেন কল দিছিস? ভাইয়া ফুচকা খামো, ঝালমুড়ি খামো, চল না ভাইয়া। কি এখন সন্ধ্যা হয়েছে? আপু বাসায় আমাকে বকা শোনাবি নাকি?
আব্বু জানবে না, আমরা লুকিয়ে লুকিয়ে যাবো। আরে মাথা মোটা, তোর কি মনে হয় আবু বোকা? যখন তোকে বাড়িতে কোনো জায়গা বা রুমে না দেখবে তখন কি হবে বুঝতে পারছিস? বোকা মেয়ে, যা রুমে যা। যা, খামো না আর ফুচকা ঝালমুড়ি। আমি বাসা থেকে আবার বের হলাম আর রাস্তার পাশে দেখলাম ফুচকা আর চালমুড়ি বিক্রি করছে। ওইখান থেকে প্রসেস করে নিয়ে আসলাম বাসায়। কলিং বেল দিতে আম্মু দরজা খুলে দিল। কই ছিলি এতক্ষণ? আর হাতে কি এইটা? তোমার মেয়ে কই? রুমে পড়ছে আর গাল ফুলে আছে, কি জানি। আচ্ছা থাকো, আমি আসছি। মারিয়া গাল ফুলে আছে, তার কারণ আমার হাতে প্যাকেটগুলো। দেখবা কিছুক্ষণ পরে সব ঠিক হয়ে যাবে। কি যে করিস দুই ভাই বোন, আল্লাহ ভালো জানে। আমি আর কিছু না বলে উপরে চলে গেলাম। গিয়ে দেখি মারিয়া চুপ করে বসে আছে বই কোলে। আমি পেছন থেকে বেউ দিতে মারিও ও ভাইয়া বলে উঠলো। আমি সাথে সাথে মারিয়াকে বুকে জড়িয়ে নিলাম আর বললাম, বই বেস না, আমি আছি তো তোর সাথে। তখন মারিয়া বলে, কুত্তা, আমাকে ভয় দেখাস কেন? যাও আমার রুম থেকে। ওকে চলে যাচ্ছে, বাট ফুচকা আর জালমুড়িগুলো মনের ঝুলিতে ফেলে দিয়ে আসি। কি? ওই দাঁড়া দাঁড়া, কই যাও? বসো আগে। না চলে যাই, তুই তো বললি। ও, বলছিলাম না তোকে চলে যেতে। আচ্ছা এক কাজ করো, তুমি ওইগুলো রেখে চলে যাও। আমি চলে আসলাম রুমে। এসে ফোনটা বের করে দেখি জান্নাতুল কল দিছে। আমি রিসিভ করি আর বলি, পরে কথা কম, এখন ফ্রেশ হচ্ছে বলে কেটে দিলাম। তারপরে ফ্রেশ হলাম। আমি এসে ডেকে গেল। নিচে আসতে আমি নিচে গিয়ে দেখি আম্মু নাস্তা নিয়ে বসে আছে। আমি গিয়ে একটা চেয়ারে বসলাম আর নাস্তা করে রুমে চলে আসলাম আর পড়লাম। রাতে আমি কামো না বলে রুমে চলে আসলাম। মাথা ব্যথা করছে তাই শুয়ে পড়লাম আর আস্তে আস্তে ঘুমিয়ে গেলাম। সকালে কারো ডাকে আমার ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখি মারিয়া। ভাইয়া ওঠ না। কি হয়েছে বল। শপিং করবো তাই যেতে হবে। আব্বু আমাকে একা ছাড়বে না তো? তো আমি কি করবো? আমি যেতে পারবো না, তুই যা এখান থেকে। মারিয়া ওকে বলে চলে গেল। কিছুক্ষণ পরে আমার মুখে এক চোখ পানি ঢেলে দিল। আমি চিল্লানি দিয়ে উঠে গেলাম। রাগে মাথায় মারিয়াকে মারতে লাগলাম। যখন তাপ্পড় দিব তখনই মারিয়া বয় পেয়ে কেঁদে দেয়। আরে 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 তোকে কিছু করছি আমি? দেখ তুই কাঁদবি না বলে দিলাম। আচ্ছা যা তুই রেডি হ, তখনই শপিং করতে যাবো। সত্যি বলছো তবে? যা রেডি হ। মারিয়া খুশি হয়ে চলে গেল রেডি হতে। আমি বাথরুমে চলে গেলাম। গোসল করে রেডি হয়ে নিচে গিয়ে দেখি মারিয়া রেডি। শপিং বলে কথা, তাই আমার আগে এসেছে। হাজির হালকা নাস্তা করে নিলাম আর মারিয়াকে বললাম, টাকা নিচ্ছিস? মারিয়া বলে কার্ড নিচ্ছি। এখন চল। আম্মু থেকে বিদায় নিলাম। এক সিএনজি নিয়ে মার্কেটে চলে আসলাম। মারিয়ার সাথে শপিং কমপ্লেক্সে ঢুকলাম। 1 ঘন্টা ধরে ঘুরছি, বাট কোনো কিছু কিনে নাই। মারিয়া নাকি কোনো কিছু ভালো লাগে না। আমি বললাম, দেখ মারিয়া, আমার আর হাঁটতে ভালো লাগে না। তুই যদি এইভাবে ঘুরতে থাকিস আমি তোরে রেখে চলে যাবো। কিন্তু রাগ হচ্ছে মারিয়া। কি করুম, পছন্দ হচ্ছে না তো। তাহলে আম্মুর সাথে শপিং করতে আসবি। এখন চল বাসায়। এই না না না, সত্যি এবার কিনুম। বলে একটা দোকানে গেলাম। দেখতে দেখতে মারিয়া একটা ড্রেস পছন্দ হয়েছে। ওই ড্রেসটা মারিয়া কিনে ফেলে। আমি বললাম, যাক বাবা, তাহলে তুই শেষ পর্যন্ত কিনলি। এখন চল মারিয়া বলি। না, এখন তুই ও কিছু কিনবি তারপর যাবো। চল প্যান্টের দোকানে। আমি বললাম, না আমার আছে, এখন চল বলি। মারিয়াকে জোর করে নিয়ে আসলাম বাইরে। মারিয়া তো সেইভাবে রেগে আছে। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। মারিয়া রাগ, আমি কেন কিছু কিনলাম না। তাই আমি একটা সিএনজি ডাকতে গেলাম। ঠিক তখনই কি হলো মনে নেই। মারিয়া একটা চিনলানি দিল আর আমি নিচে শুয়ে পড়লাম। দেখলাম একটা গাড়ি অবশেষে আমাকে ধাক্কা মারে, যার কারণে আমার হাতে সমস্যা হয়। আমি নিচে পড়ে গেলে আমার হাতে ব্যথা পাই। গাড়ির নাম্বারটা মনে রেখে দিছি। মারিয়া দৌড়িয়ে আমার কাছে আসে। সাথে সাথে মানুষের ভিড় জমে যায় আর আমাকে একটা গাড়ি করে হাসপাতালে নিয়ে যায়। মারিয়া আব্বুকে কল দিয়ে বলে, ভাইয়া গাড়ির সাথে ধাক্কা খেয়ে এখন হাসপাতালে আছে। সাথে সাথে আব্বু আম্মুকে নিয়ে চলে আসে হাসপাতালে। আম্মুর রুমে আসার আগে থেকে আম্মু কান্না শুরু করে দিল। আম্মুর রুমে ঢুকে আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল আর বলে, বাবা তুই ঠিক আছিস তো? ঠিক আছে। আব্বু ডিএজিকে কল দিয়ে বলে, আমার ছেলেকে কারা যেন মারার চেষ্টা করেছে, তোমরা কি করো? আম্মুকে মারিয়াকে একটা তাপ্পড় মারে। মারিয়া গেলে হাত দিয়ে বসে আছে চুপচাপ।
আম্মু তুমি কেন মারিয়াকে মারছো? মারিয়া আবার কি করছে? মারিয়ার জন্যই তো আজ তুই এখানে। মারিয়া যদি তোকে নিয়ে না আসতো তাহলে তুই আজকে হাসপাতালে থাকতি না। ও মা, এখানে মারিয়া কি দোষ? এটা আমার নিয়ত ছিল। মারিয়া আমার কাছে আয়। কি হলো, গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছিস কেন? এখানে আয়। মারিয়া আছে আমার কাছে। আমি বললাম, দেখ মন খারাপ করে থাকিস না বোন, আম্মু তোর দোষ দিচ্ছে। আমি তবে জানি তোর দোষ নেই। তখন মারিয়া বলে আম্মুকে, নিজের ছেলে রাস্তা দেখে চলতে পারে না, আবার আরেকজনকে দোষ দিচ্ছে। তখন আব্বু এসে চিল্লাচিল্লি শুরু করে দিল যে এই বলে, আমার এত গাড়ি, টাকা পয়সা কার জন্য কামাই করি, যে গাড়ি আমার কোনো কাজে আসে না। 3-4 বছর আগে একটা ছেলের জন্য বাপ সম্পর্ক নষ্ট হয়ে যায়। আমার কি বাপ ডাক শুনতে ইচ্ছে করে না? আজ যদি তুই গাড়ির নিচে পড়ে মরে যেতি তাহলে আমাদের কি হতো সেটা কি একবারও ভেবে দেখিস না? যখন নিজে একদিন বাপ হবি তখন বুঝবি আমার কি পরিমাণ কষ্ট হয়েছে। আচ্ছা আদি, তুমি কি কাউকে সন্দেহ করো? না পুলিশ আঙ্কেল। কিছু একটা বলো যেটা দিয়ে আমরা তাকে ধরতে পারি। একটা জিনিস আমার মনে আছে, ওইটা দিয়ে ধরতে পারেন। গাড়িটা ছিল নতুন আর গাড়ির কালার ছিল মেরুন কালারের। গাড়ির নাম্বারটা আমার মনে আছে। সরি, নাম্বারটা বললাম না কারণ খান্নাকার গাড়ির নাম্বারের সাথে মিলে যায়, তখন আবার আমার নামে মামলা করবে। ওকে, আমরা চেষ্টা করব তাড়াতাড়ি করে যেন খুঁজে পাই। আদির মা বলে দিলাম, আজ থেকে যেন সে নিজের গাড়ি বাদে যেন বের না হয়। তোমার ছেলের মাথায় এটা ঢুকিয়ে দেও। আদি কি বলছে তুই শুনছিস? কি শুরু করেছো তোমরা? ভাইয়া অসুস্থ আর তোমরা চিল্লাচিল্লি শুরু করেছো? কিছুক্ষণ পর ডাক্তার আসলো, এসে বলে, আপনার রোগী বাসায় নিয়ে যেতে পারেন। আম্মুর সাথে সাথে আমাকে তুলে নিল। একদিকে আম্মু, আরেকদিকে আব্বু, আর মারিয়া মাঝখানে। আব্বু আমাকে শক্ত করে ধরে রাখছে আর আম্মু অন্য দিক দিয়ে ধরে রাখছে। আসলে আজ বুঝলাম আব্বু আম্মু যে কি পরিবার ছাড়া বেঁচে থাকা মানে হয় না। আব্বুর উপর যে রাগ ছিল সেই রাগটা আমার কমে গেছে। আমাকে গাড়িতে উঠানো হলো, এক পাশে আম্মু আরেক পাশে মারিয়া আর আব্বুর সামনে সিটে। ঠিক মতো রাস্তা পার হতে পারিস না তুই? পারি তো, বাট কখন যে কি হয়ে গেল আমি বুঝে উঠতে পারি নাই। বুঝবে কি করে? বুঝতে হলে চোখ কান খোলা রাখতে হয়। আবারও ভাইয়াকে বকা দিচ্ছ তোমরা? চুপ থাক, বেশি কথা বলিস কেন তুই? কিছুক্ষণ পরে আমি বাসা চলে আসলাম। আমাকে আমার রুমে দিয়ে আসলো। আমি শুয়ে পড়লাম। হঠাৎ করে মনে পড়লো আমার ফোনের কথা। আমি সাথে সাথে মারিয়াকে ডাকলাম আর বললাম, আমার ফোন। মারিয়া বলে, আমি জানি না, কই তোমার ফোন? কি তুই ফোনটা রাখবি না? এত কিছু খেয়াল ছিল না। যা, তুই আমার সামনে থেকে যা এখন। রাগের কি আছে? নতুন একটা ফোন কিনলে তাহলেই তো হয়। চুপ করে আছি। মারিয়া কিছুক্ষণ পরে ফোনটা আমার হাতে দেয়। ফোনটা পেয়ে আমার মুখে একটা হাসি ফোটে। কি আছে এই ফোনে যা তোমার হাসি ফুটলো? তুই বুঝবি না বলেই মারিয়াকে রুম থেকে বের করলাম। তখন জান্নাতুল কল দেয়। কি রে, কি খবর তোর? আলহামদুলিল্লাহ ভালো। তোর কি খবর? আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখা করতে পারবি আজ? না রে, এখন আর দেখা করা সম্ভব না। আচ্ছা পরে কথা বলি, আম্মু এসেছে বলে কলটা কেটে দিলাম। কি করিস? শুয়ে আছি। দেখলাম আব্বু আম্মু পিছে খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে শুয়ে থাকতে দেখে তুলে দিল। আব্বু নিজের হাতে আমাকে খাওয়াই দিল। আসলে আব্বু আম্মু যে কি তা এখন বুঝতে পারছি। খাওয়া দাওয়া শেষ করে আমাকে শুয়ে দিল। এইভাবে কেটে গেল অনেক দিন। বাট জান্নাতুলের সাথে আর দেখা করি নাই, শুধু ফোনে কথা বলছি। দেখতে দেখতে ভার্সিটিও খুলে গেল। আমিও সুস্থ হয়ে উঠি। অনেকদিন পরে ভার্সিটিতে যাবো। আম্মু অনেকবার বলেছে যে গাড়ি নিয়ে যাবার জন্য, বাট আমি যাই নাই। সেই বাসে যাই। আমি বাসে করে ভার্সিটিতে গেলাম। দেখলাম আদিবা তার বন্ধুদেরকে নিয়ে দাঁড়িয়ে আছে, আমাকে থেকে মজা নিয়েছে। আমি তাদের সামনে দিয়ে যাচ্ছি, দেখলাম জান্নাতুলও কোনো দাঁড়িয়ে আছে। যেই ওদের সামনে দিয়ে যাবো ঠিক তখনই আমাকে দেখে মজা নিচ্ছে। আমি তাদের সামনে দিয়ে যাচ্ছি, দেখলাম জান্নাতুলও ওই কোণে দাঁড়িয়ে আছে। যেই ওদের সামনে দিয়ে যাবো ঠিক তখনই আদিবা আমাকে লেগ মেরে ফেলে দিল একটি গাড়ির উপর। আমার কপালটা পরে ফুলে গেল। আদিবা আর তার বন্ধুরা মজা নিয়ে বলে আমি নাকি হারতে পারি না, তাই নাকি? আমি পড়ে গেছি। তখনই জান্নাতুল,
ওই, তোমরা তো তাকে ল্যাং মেরে ফেলাইছো, আমি তো দেখলাম। জান্নাতুল আমার কপালটা দেখে সাথে সাথে আমার কাছে এসে বলে, আদি চল, তোর কপালে বরফ দিতে হবে। চলো বলে গাড়ির কালারের দিকে নজর গেছে, সাথে গাড়ির নাম্বারের দিকেও গেল। সাথে সাথে রাগটা বেড়ে গেল। আমি বললাম, জান্নাতুল আমি যাবো না, তুই একটু দূরে যা। কেন আবার কি হয়েছে তোর? দেখে তো মনে হচ্ছে রেগে আছিস এই গাড়িটার সাথে। আরে গাড়ি দেখে লাভ নেই, এমন গাড়িতে উঠতে কখনো পারবি না তুই। জান্নাতুল যে লাঠিটা আমাকে একটু এনে দে প্লিজ। ওকে, এনে দিচ্ছি, বাট কি করবি? তুই এনে দে আমাকে। বলতে বলতে জান্নাতুল আমাকে এনে দিল লাঠি। আমি লাঠিটা হাতে নিয়ে প্রথম বাড়িটার সামনের গ্লাসে মারলাম। সাথে সাথে আদিবা লাফ দিয়ে উঠল। এই এই এই, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? ওই ফকিন্নি পোলা তোকে বেচলেও এই গাড়ির একটা চাকাও কিনতে পারবি না। কে শুনে কার কথা? আমি ইচ্ছা মতো গাড়ির কাজ ব্যাংছি। জান্নাতুলও আমাকে বাধা দিয়েছে, বাট আমি কারো কথা শুনছি না। কেউ আমার কাছেও আসে না ভয়ে। আদিবার আব্বুকে কল দিয়ে সব বলে, আর আমি এই দিক দিয়ে সব কমপ্লিট করে ফেলেছি। তখনই জান্নাতুল বলে, আদি তুই বাসায় চলে যা, আদিবা তার বাপকে কল দিয়েছে, আমি শিওর আদিবার বাবা পুলিশ নিয়ে আসবে। প্লিজ আদি চলে যা তুই। আরে পুলিশ আসলে আসবে, বাট আমি কোথাও যাবো না। আমাকে যদি ধরে নিয়ে যায় তো যাক, তুই তো টেনশন করিস কেন? করবো না টেনশন। তোর কোনো আইডিয়া আছে গাড়ির দাম কত হবে? 50 লাখ হবে। আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে তো যাক, দেখি কোন পুলিশ আমাকে ধরে। বলে জান্নাতুলের হাত ধরে আদিবার সামনে দিয়ে চলে আসলাম। আর বেচারি বসে বসে কান্না করছে। জান্নাতুল শুধু চিন্তা করে যাচ্ছে। আমার গাড়ি ভাঙা দেখে সবাই অবাক। কিছুক্ষণ পরে ভার্সিটিতে পুলিশের গাড়ির একসাথে একটা ভদ্রলোক ও আদিবা দৌড়ে গিয়ে ভদ্রলোককে আমাকে দেখিয়ে দিল। লোকটা আমার কাছে এসে আমার গালে 2টা চড় মেরে বলে, তুমি জানো এই গাড়িটা আমার মেয়ের খুব পছন্দের গাড়ি ছিল, কিছুদিন আগে শোরুম থেকে কিনে দিলাম, আর তুই সেই গাড়িটাই নষ্ট করে দিলি বলে। আমার কলারটা ধরে নিয়ে গেছে পুলিশের কাছে। কি রে, তুই মাস্তানি করেছিস? আজ বুঝতে পারবি মাস্তানির ফল কি হয়। স্যার আদি কোনো দোষ করে নাই, আদিবা তো আদিকে ল্যাং মেরে ফেলায়, আর আদি কপালটা ফুলে যায়, তাই রাগের বশে সে এইটা করে বসে। ওই মেয়ে যাও, এখান থেকে যাও।